আজকে তাহলে কি নতুন একটা সম্পূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে কি পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। মানে পরীক্ষাগার মানে যখন আমরা যে কোনো ধর কিছু একটা যৌগ উৎপন্ন করলাম বা কিছু একটা যৌগ আবিষ্কার হলো বা কিছু হলো বা তৈরি করলো, সেইগুলো প্রথমে কোথায় হয়? পরীক্ষাগারে প্রথমে হয়। সেইগুলো পরীক্ষাগারে টেস্ট হয়, বিভিন্ন ভাবে হয়। তারপরে কোথায় যায়? রাসায়নিক বিভিন্ন শিল্পে যায়। তারপরে প্রথমে পরীক্ষাগারে হয়। সেই জন্য বলছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। তাহলে প্রথমে হলো পরীক্ষাগারে উৎপন্ন হলো, তৈরি করা হলো। তারপরে কোথায় গেল? পরীক্ষাগারে হওয়ার পরে গেল কোথায়? বিভিন্ন শিল্পে যায়, বিভিন্ন রাসায়নিক শিল্পে যায়, যেখানে কেমিক্যাল নিয়ে কাজ করা হয় সেগুলো শিল্পে যায়। আচ্ছা, অজৈব রসায়ন মানে কি? রসায়ন দু প্রকার হয়। একটা হচ্ছে অর্গানিক, মানে যেটা জৈব। অনেক এখন বলে না যে অর্গানিক পদ্ধতি চাষ করছে, অর্গানিক জিনিস। অর্গানিক মানে হচ্ছে কি জীবজাত বা জৈব। আর একটা হচ্ছে কি ইনঅর্গানিক, যেটা অজৈব। তো এই যে জৈব আর অজৈব, এই দুটোর মেন পার্থক্যটা কি? জৈব যেটা, সেটা হচ্ছে কি না কার্বন ঘটিত যৌগ। মানে তুই জৈব যৌগ যেগুলো হয়, তুই যাই জৈব যৌগ লিখ, সেখানে কি থাকবে না কার্বনের একটা কম্পাউন্ড থাকবে। যাই লিখবি তাতে কার্বন থাকবে। আর অজৈব মানে কি কার্বন বাদে সমস্ত যৌগগুলো, মানে তুই যেই যৌগটা হবে, যেই কম্পাউন্ডটা হবে, সেখানে কার্বন এলিমেন্টটা থাকবে না। এটা হচ্ছে মেন পার্থক্য। জৈবর সঙ্গে অজৈবর মেন পার্থক্য। ওটাতে কার্বন থাকবেই, মাস্ট থাকতেই হবে। আর অজৈবতে কি হচ্ছে? কার্বন বাদে বাকি সমস্ত যে যৌগগুলো হয়, কম্পাউন্ড গুলো হয়, সেইগুলো অজৈব। তোদের এখানে মেনলি কি আছে, তোদের সিলেবাসে কি আছে মেনলি? সেখানে আছে কি না বিভিন্ন পদার্থ, বিভিন্ন অজৈব পদার্থ, সেগুলো কিভাবে তৈরি হয়, কি বিক্রিয়া করে, তাদের ধর্ম কি, তাদের ব্যবহার কি, এইগুলো মেনলি আছে। এবারে কি এখানে তোদের 5 থেকে 6টা বা 7টা পদার্থের নাম আছে। হতে পারে সেটা গ্যাস, হতে পারে অ্যাসিড, কিছু হতে পারে, বাট সেটা অজৈব। মানে হচ্ছে কি কার্বন থাকবে না। আর তাদের বিভিন্ন এই যে এই জিনিসগুলো, এইগুলো আমরা দেখবো। পদ্ধতি, বিক্রিয়া, ধর্ম, ব্যবহার, এইগুলো আমরা দেখবো বিভিন্ন গ্যাস বা অ্যাসিড এইসবের ক্ষেত্রে। মোটামুটি যাই হোক, সবগুলো হচ্ছে অজৈব। তোদের মেনলি যেগুলো আছে সেইগুলো কি? মেনলি মিশও হয়ে যেতে পারে, আমি জানি না, তবে মেনলি যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া। এইগুলো তোরা নাম শুনেছিস না? ইউরিয়া সেই সার হিসেবে ব্যবহার হয়, অনেকেই শুনেছে। অ্যামোনিয়া, ইউরিয়া, তারপরে কি আছে? হাইড্রোজেন সালফাইড বা H2S। হাইড্রোজেন সালফাইড বা H2S। নাইট্রোজেনটা খুব একটা থাকে না। নাইট্রোজেন। তারপরে 3টে যে থাকে, এটা খুব ভাইটাল জিনিস। আর এখান থেকে প্রায় সব সময় কোশ্চেন আসে, একটা 3 নাম্বারের কোশ্চেন বেশিরভাগ সময় আসে। একটা হচ্ছে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটা হচ্ছে HNO3। আমি নামগুলো বড় বলে লিখছি না, জাস্ট তারা লিখছি। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড। আর একটা কি H2SO4। এইগুলো তোরা সবাই নাম শুনেছিস। সালফিউরিক অ্যাসিড। এই 3টে থেকে একটা কোশ্চেন প্রায় আসে। এই 3টের পদ্ধতি কিভাবে তৈরি করা হয়, এই 3টে থেকে প্রায় একটা আসে। স্পর্শ পদ্ধতি, লাভ লাং, এগুলো যখন পড়াবো তখন দেখবো। এই 3টে HCl, HNO3, H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই 3টে খুব আসে। আর ইউরিয়া এইগুলোর পদ্ধতি খুব একটা আসে না। ইউরিয়া, নাইট্রোজেন, অ্যামোনিয়া, এটা খুব একটা আসে না। জাস্ট এখান থেকে কিছু কিছু শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন আসে। মানে 1 নাম্বার, ম্যাক্সিমাম 2 নাম্বার, কিছু কিছু শর্ট কোশ্চেন আসে। এর থেকে বেশি আসে না। যেমন অ্যামোনিয়ার ব্যবহার আমি পড়ানোর সময় বলবো, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ইউরিয়ার ব্যবহার, লাইক আর অ্যামোনিয়া কি, যখন পড়াবো আস্তে আস্তে আসবো এইগুলো। আর 5, 6, 7 থেকে মেনলি যেটা আছে সেটা হচ্ছে কি তৈরি কিভাবে হয়, পদ্ধতিটা থেকে তোকে বলতে হবে। 3 নাম্বারের কোশ্চেন থাকে এখান থেকে। আর বাকিগুলো থেকে শর্ট কোশ্চেন আসে মেনলি। মানে এভারেজ 80 থেকে 90% এরকমই কোশ্চেন হয়। আচ্ছা, প্রথমে আসি অ্যামোনিয়া। আমি এখানে একটা ছবি অলরেডি এঁকেছি আগে থেকে, জাস্ট তোদের দেখানোর জন্য। অ্যামোনিয়া তো একই জিনিস। এই যে 4টা 5টা আমি স্টেপ লিখেছি, এইগুলোই বলবো প্রত্যেকটার জন্য। অ্যামোনিয়াতেও কি হয় পদ্ধতি বলবো, কি বিক্রিয়া করে সেটা বলবো, তার কিছু ধর্ম দেখবো আমরা, আর কিছু ব্যবহার দেখবো। তো প্রথমে পদ্ধতি আসি আমরা। না পদ্ধতির জন্য, তাহলে পদ্ধতি মানে দেখ আমি তাহলে কি করতে চাইছি,
না অ্যামোনিয়া উৎপন্ন করতে যাচ্ছি বা অ্যামোনিয়া তৈরি করতে যাচ্ছি, তাহলে আমাকে যদি অ্যামোনিয়া তৈরি করতে হয় তার জন্য কিছু কাঁচামাল লাগবে। মানে ধর আমি বলছি, ধর তুই পায়েস করতে যাচ্ছিস, মানে খাওয়ার, এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, বাট জিনিসটা একই রকম। তো তুই যখন যদি পায়েস করতে যাস, পায়েস তো এমনি হয়ে যাবে না, তার জন্য চাল লাগবে, দুধ লাগবে, চিনি লাগবে, অনেক কিছু লাগবে, মানে সরঞ্জাম লাগবে, যেটা বলে সরঞ্জাম আর কি। সেই রকম তুই যখন কোনো একটা বিক্রিয়া তৈরি করছিস বা কোনো একটা কিছু তৈরি করতে চাচ্ছিস, মেন কথা কিছু একটা তুই তৈরি করতে চাচ্ছিস, তাহলে তৈরি করতে গেলে তোর কি লাগবে, কিছু কাঁচামাল বা কিছু সরঞ্জাম যেটাকে বলে আর কি, সেইগুলো লাগবে, কিছু কেমিক্যাল লাগবে, কিছু জিনিস লাগবে। সেই জিনিসগুলো কি কি লাগে এখানে, যখন অ্যামোনিয়া তৈরি করতে যাই তখন সেই জিনিসগুলো লাগে কি, মেনলি কি লাগে, একটা হচ্ছে তার লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, আর একটা লাগে পোড়াচুন বা পলিচুন। পোড়াচুন বা পলিচুন, এই দুটো জিনিস লাগে। আমি নেক্সট পেজে যাই। তাহলে একটা কি লাগে বললাম, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। আর একটা কি লাগে, কলিচুন বা পোড়াচুন। দুটোতেই হয়, ঠিক আছে, কলিচুন দিলেও হয়, পোড়াচুন দিলেও হয়। এবারে এখানে দুটো জিনিস আছে, তাহলে এইগুলো নামগুলো নিচে লিখতে পারিস। শুষ্ক, কলিচুন, পোড়াচুন, মানে প্রথমবার ব্যবহারের জন্য জাস্ট লিখতে পারিস, বাট মানে এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, দু তিনবার পড়তে 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 মনে হয়ে যাবে আর কি। অ্যামোনিয়াম ক্লোরাইড। এবারে যদি এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে তুই শুষ্ক পলিচুন বা পোড়াচুন মেশাস, দুটোতেই কি হয়, NH3 বা অ্যামোনিয়া উৎপন্ন হয়। বিক্রিয়াটা সবার বইয়ে লেখা থাকবে, NH4Cl প্লাস CaOH এর হোল টু, এটা উৎপন্ন করবে কি, এখানে Ca আছে, এখানে Cl টা নিয়ে নেবে, CaCl ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস NH3, যেটাকে বলে কি অ্যামোনিয়া। এই NH টাকে কি বলে, অ্যামোনিয়া। CaCl টা, Ca মানে হচ্ছে, এইগুলো তো জানিস, Ca মানে ক্যালসিয়াম, N মানে নাইট্রোজেন, H মানে হাইড্রোজেন, Cl মানে ক্লোরিন। হ্যাঁ ওটা তাহলে জানি। Ca মানে কি ক্যালসিয়াম, আর সেখানে ক্লোরিন আছে, ক্যালসিয়াম ক্লোরাইড। NH3 মানে অ্যামোনিয়া, প্লাস উৎপন্ন করবে কি জল। এবারে এখানে ব্যালেন্স করতে হয়, সেটা বিভিন্ন বই দেখলেই পেয়ে যাবি, 2n আছে, তার 2n হতে হবে, H 2 আছে। এবার ব্যালেন্স করতে হবে, এটাকে ব্যালেন্স তোরা করবি, জাস্ট বইয়েও আছে, ব্যালেন্স থাকবে। এবারে এইটা হচ্ছে কার সঙ্গে বিক্রিয়া, শুষ্ক পরিচুন, দেখ এইটার সঙ্গে বিক্রিয়া, তাই না, CaOH হোল টু দিয়েছি আমরা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি। আর কি হবে যদি এটাকে আমরা পোড়াচুনও দেই, সেখানেও কি উৎপন্ন করবে, না অ্যামোনিয়া উৎপন্ন করবে। কি হয়, CaCl2 হয়ে গেল প্লাস NH NH প্লাস জল। H2 আগেরটার মতো সেম হবে, শুধু দেখবি মানে একটু ব্যালেন্সটা হয়তো এদিক ওদিক হবে, জাস্ট বই দেখে নিবি ব্যালেন্সটা কি আছে, মানে এই যে সামনে পেছনে এইগুলো চেঞ্জ হবে, এই কোথাও 2 হবে, এখানে দেখ, এখানে করা যাবে, আমি করে দিতে পারি, বাট সময় লাগবে একটু হয়তো। এখানে দুটো n আছে, মানে এখানে n দিতেই, একটু 2 দিতেই হবে, এরকম করে পটাতে হবে সোজা কথা আর কি। ওগুলো পরে শেখাবো, যখন শেখাবো তখন দেখতে পাবি। যাই হোক, তাহলে কি হলো, আমি দেখলাম কি এখানে শুষ্ক কলিচুন দিয়ে যখন বিক্রিয়া করলাম তখন দেখলাম আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, আর একটা কি পোড়াচুন CaO। এবারে এটা তো উৎপন্ন হলো আমাদের, তাহলে কি আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হলো, তার সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া উৎপন্ন সঙ্গে সঙ্গে কি হচ্ছে, জলও উৎপন্ন হয়, দেখ H2O আছে, শেষে দেখ H2O আছে, মানে জলও উৎপন্ন হয় এর সঙ্গে সঙ্গে। তাহলে এই যে আমরা অ্যামোনিয়া গ্যাসটা যে উৎপন্ন হলো, এখানে যে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হলো, এটাই কি করব, পদ্ধতি তো হয়ে গেল, আমার তো অ্যামোনিয়া উৎপন্ন হয়ে গেল। এবার অ্যামোনিয়াটাকে কি করতে হবে, সংগ্রহ করতে হবে। এইখানে এই যে দেখ, NH4Cl দিলাম, CaO দিলাম, সেটা আমি কি করলাম, হিট করলাম, একটু গরম করলাম বার্নারের সাহায্যে, কিছু বনসেন বার্নারের সাহায্যে গরম করলাম, গরম করতে হলো কি, এটা উৎপন্ন হলো, এই যে এইগুলো উৎপন্ন হলো, ক্যালসিয়াম ক্লোরাইড, তার সঙ্গে অ্যামোনিয়া, তার সঙ্গে জল, তো উৎপন্ন হয়ে গেল, এটা উৎপন্ন হয়ে কোথায় গেলো, এখানে এলো।
এবারে কি করা হয়, এটাকে সংগ্রহ করতে হবে। যদি এটাকে আমি সিএও দিয়ে, মানে সিএও ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন দিই এখানে, তাহলে কি হয়, তাহলে এটাকে শুষ্ক করে দেয়। অ্যামোনিয়াটাকে শুষ্ক করে দেয়, মানে এটা কি, জলটা ওখান থেকে শোষণ করে নেয়। তাহলে অ্যামোনিয়াটা শুষ্ক হয়ে গেল, সেখানে আমি কি করলাম, ওপরে কোনো কিছুটা রেখে আমি সংগ্রহ করে নিলাম। এবারে আর এখানে যে সিএও আমি দিয়েছি, তা অনেকে বলতে পারে যে সিএও দিয়েছি, সেটা তাহলে কি এর সঙ্গে বিক্রিয়া করবে না? দুটোই যেহেতু ক্ষারীয় হয়, সেই জন্য কি হয়, এদের মধ্যে খুব একটা বিক্রিয়া হয় না। আর যদি ওখানে সিএও না দিস, তখন অ্যামোনিয়াটা শুষ্ক হয় না, জলের মধ্যেই দ্রবীভূত থাকে, সংগ্রহ করা যায় না। সেই জন্য সিএও দেওয়া হয়, পোড়াচুন দেওয়া হয়, যেটা কি হচ্ছে, ক্ষারীয় হওয়ার জন্য দুটোই রাসায়নিক বিক্রিয়া করে না, আর উপরে শুষ্ক হয়ে সংগ্রহ করা হয়। এই গেল অ্যামোনিয়া। মানে এটা জাস্ট পদ্ধতি আর সংগ্রহ করলাম। এরপরে নেক্সট আমরা আসবো। প্রথমে তাহলে যখন আমি বিক্রিয়া করে উৎপন্ন হলো অ্যামোনিয়া, তার সঙ্গে কি থাকে, জল থাকে। এবারে জল আছে মানে কি, ওটা আর্দ্র থাকে, কারণ হচ্ছে, মানে আর্দ্র মানে কি, যেখানে জল থাকে, সোজা কথায়। জল যখন আছে, অ্যামোনিয়া কি হয়, অ্যামোনিয়া যে গ্যাসটা, ওটা কি হয়, জলে অত্যন্ত দ্রাব্য হয়। মানে জলে অত্যন্ত দ্রাব্য মানে কি, ধর তুই চিনি জলে দিয়ে দিয়েছিস, চিনি তো গুলে যায়, ওটা হচ্ছে অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া ওরকম টাইপের আর কি। মানে অ্যামোনিয়া গ্যাসটা জলে দিলে মানে জলে দ্রবীভূত হয়ে যায় আর কি। এবারে তুই যদি অ্যামোনিয়া ধর উৎপন্ন হয়েছে তুই জানিস, মানে অ্যামোনিয়া উৎপন্ন হয় তুই জানিস, এবার সেটা জানিস যে জলে দ্রবীভূত হয়, মানে আর্দ্র হয়ে যায় আর কি, জলীয় বাষ্প টাইপের এ করে নেয়। তাহলে তোকে কি করতে হবে, তাহলে মানে কি করলে তুই অ্যামোনিয়াটাকে তুই সংগ্রহ করতে পারবি, যদি শুষ্ক করতে পারিস, মানে জলীয় বাষ্পটাকে কোনোভাবে যদি এ করে দিস, তখন তুই ওই NH3টাকে বা অ্যামোনিয়া গ্যাসটাকে সংগ্রহ করতে পারবি। সেই জন্য এখানে সিএও দেওয়া হয়। সিএও দিলে কি করে, সিএও যেটা আছে সেটা কি করে না, জল যেটা আছে তার সঙ্গে এটা বিক্রিয়া করে দেয়, বিক্রিয়া করে কি উৎপন্ন করে, CaOH এর হোল 2, যেটা হচ্ছে কি, শুষ্ক পলিচুন। তাহলে কি করে না, সিএও দিলে কি করে, ও H2টাকে নিয়ে এটা বিক্রিয়া করে দেয়, আর যার ফলে কি হয়, তোর NH3টা পড়ে থাকে, যেটা হচ্ছে আমরা উপরে শুষ্ক NH3টাকে সংগ্রহ করতে পারি। ঠিক আছে। এবারে আমরা আসবো কি, অ্যামোনিয়ার ধর্ম। এখান থেকে কিছু কোশ্চেন হতে পারে যখন আমি আসছি আস্তে আস্তে। অ্যামোনিয়ার ধর্ম, অ্যামোনিয়া হচ্ছে কি, অ্যামোনিয়া হচ্ছে কি একটা বর্ণহীন তীব্র ঝাঁঝালো গ্যাস। অ্যামোনিয়া ধর্ম কি, 1 নম্বর ধর্ম হচ্ছে বর্ণহীন, মানে কোনো বর্ণ নেই, মানে বুঝতে পারবি না যে বর্ণ নেই, যে এটা সবুজ রঙের, লাল রঙের, এটা বলতে পারবি না, বর্ণহীন। আর কি হয়, ঝাঁঝালো, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। 1 নম্বর। 2 নম্বর কি না, এক্ষুনি বললাম আমি, এটা কি, জলে অত্যন্ত দ্রাব্য, জলে অত্যন্ত দ্রাব্য। এই যে ধর্মগুলো, এই ধর্মগুলো পরে 2 নম্বরের একটা কোশ্চেন হয় যে, অ্যামোনিয়া যখন জলে দ্রাব্য হয়, বা একে যখন জলে দ্রবীভূত করে রাখা হয় বা উচ্চ চাপে রাখা হয়, তখন খোলার সময় কি করা হয় না, একে ঠান্ডা করতে হয়, যাতে কি হয় না, জলে ঠিক মতো করে এটা দ্রবীভূত হয়। সেই জিনিসটা আসবো আমরা কি, ওটাকে লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া কি না, লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ। লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া কি না, অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ। আমি আগের দিন একটা শর্ট কোশ্চেন দিয়েছিলাম যে কি দ্রবণ, সম্পৃক্ত না অসম্পৃক্ত, জানি না কেউ করেছিস কিনা। সম্পৃক্ত জলীয় দ্রবণ মানে কি, তার মানে হচ্ছে না, জলে সর্বোচ্চ বা সর্বাধিক যতটা অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে, সেই জলীয় দ্রবণটাকে বলে সম্পৃক্ত জলীয় দ্রবণ। সম্পৃক্ত জলীয় দ্রবণ মানে হচ্ছে সর্বোচ্চ বা সর্বাধিক যতটা অ্যামাউন্ট বা যতটা দ্রাব্য ওটাতে দ্রবীভূত থাকতে পারে, তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ।
তাহলে অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণ মানে কি? না জলীয় দ্রবণ মানে জলে অ্যামোনিয়া সর্বাধিক যত্র থাকতে পারে সেটাকে বলা হয় অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণ। আর একে কি বলে? একে বলে কি? লাইকার অ্যামোনিয়া। শর্ট কোশ্চেন যে খুব ইম্পর্টেন্ট, এই শর্ট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই পড়ে, অনেক সময় পড়ে। লাইকার অ্যামোনিয়া কি? বোঝা গেল লাইকার অ্যামোনিয়া কি? তাহলে লাইকার অ্যামোনিয়া কি? অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। এবারে যেহেতু আমি প্রথমেই বলেছি দেখ এর ধর্মটাই কি, না অ্যামোনিয়া হচ্ছে বর্ণহীন তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। সেই জন্য লাইকার অ্যামোনিয়ার বোতল খুললেই কি হয়? তীব্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকে। এবারে এই যে লাইকার অ্যামোনিয়ার বোতল বল বা যেখানে এটাকে রাখা হয়, সেখানে কি হয় অ্যামোনিয়া যেহেতু সম্পৃক্ত জলীয় দ্রবণ সর্বাধিক যেটা থাকে, সেই জন্য কি হয় এটাকে উচ্চ চাপে থাকে। এর বোতলগুলো কি হয়? উচ্চ চাপে থাকে। উচ্চ চাপে থাকে। এবারে উচ্চ চাপে থাকলে কি হবে? তুই যদি বোতলটা সঙ্গে সঙ্গে খুলে দিস তখন কি হবে? এখানে পুরো উচ্চ চাপে আছে, ভর্তি করা আছে এটা লাইকার অ্যামোনিয়া, ঠিক আছে? এবার যদি সঙ্গে সঙ্গে বোতলের সিপিটা খুলে দিস কি হবে? এটা পুরো ছিটকে পড়ে যাবে। যেমন সেই স্প্রাইট, কোকা কোলা, ঠান্ডায় খেলে দেখিস না যে ধর একটু হ্যাঁ দেখবি সেই হ্যাঁ একটু কি বলবো একটু সেক করে একটু নাড়িয়ে খুলে দিবি, দেখবি কিরকম হয় অবস্থাটা, পুরো সেই ফোয়ারার মধ্যে উঠে যায় না? সেই রকমই এটা খুব উচ্চ চাপে থাকার জন্য লাইকার অ্যামোনিয়া যখনই তুই খুলবি বোতলটা লাইকার অ্যামোনিয়ার, এটা কি হয় ছিটকে বেরিয়ে যায়, জিনিসটা ছিটকে বেরিয়ে থাকে। আর এই জিনিসটা কি হয়, তুই যখন চোখ বা কিছুতে পড়ে এই জিনিসটা কি হয় খুবই ক্ষতিকর জিনিস। এবার যদি অ্যামোনিয়াটা লাইকার অ্যামোনিয়াটা খুব বেশি অ্যামাউন্টে বা খুব বেশি পরিমাণে চোখে পড়ে তখন কি হয় চোখ নষ্ট হয়ে যেতেও পারে। বোঝা গেল? সেই জন্য লাইকার অ্যামোনিয়ার বোতল যখন খোলা হয় এটাকে কি করা হয় ঠান্ডা করে খোলা হয়। তার কারণটা কি, না যদি এই বোতলটাকে তুই ঠান্ডা করে দিস একটু তখন কি হবে, ধর কিছু দিয়ে বরফ দিয়ে বা কিছুতে ঠান্ডা করে দিলি বোতলটাকে, ঠান্ডা করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয় অ্যামোনিয়া যেটা ছিল জলীয় দ্রবণে যেটা উচ্চ চাপে ছিল সেটা কি হয় ওর মধ্যে দ্রাব্য হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়, জলের মধ্যেই দ্রবীভূত হয়ে যায়। তার ফলে কি হয় অতটা ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেই জন্য এই কোশ্চেনটা তোরা পরীক্ষায়, এই কোশ্চেনটাও পরীক্ষায় খুব আসে। সেটা কি কোশ্চেনটা কি, না কোশ্চেনটা হচ্ছে লাইকার অ্যামোনিয়ার বোতল যখন খোলা হয় তখন ঠান্ডা করা হয় কেন? এই কোশ্চেনটা পরীক্ষার সময় বহু কোশ্চেন মানে অনেকবার পড়েছে। কোশ্চেনটা হচ্ছে লাইকার অ্যামোনিয়ার বোতল যখন খোলা হয় তাহলে একদম ঠান্ডা করে খোলা হয় কেন? তার কারণটা আমি বলেছি। যখনই এই লাইকার অ্যামোনিয়ার বোতল থাকে কি হয় খুব উচ্চ চাপে থাকে, তার ফলে যখনই আমি ছিপিটা খুলবো বা ছিপিটা আমি সরাবো তখন কি হয় ছিটকে বেরিয়ে আসে। আর ছিটকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয় তুই যখন খুলিস তো তুই আর সেই পাত দিক করে খুলিস না, তুই তো উপরের দিক করে খুলিস। এবার যখনই ছিটকে আসবে তখন কোথায় আসবে? সরাসরি চোখে আসবে। এবার যখনই চোখে লাগে ওখানে ওই অ্যামোনিয়াটা খুবই ক্ষতিকর হয় চোখের জন্য। সেই জন্য যদি বেশি অ্যামাউন্ট অ্যামোনিয়া পড়ে না চোখে চোখটা নষ্ট হয়ে যায়। সেই জন্য কি করা হয় জলে যদি আমি রাখি ঠান্ডা যদি করি আমি, তখন ঠান্ডা করলে কি হয় না ওই যে উচ্চ চাপে ছিল সেটা চাপটা অনেক কমে যায়, জলে দ্রবীভূত হয়ে যায় অনেকটা। সেই জন্য কি হয় যখন তুই খুলিস তখন ছিটকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় বা থাকে না বললেই চলে। সেই জন্য যখন খোলা হয় লাইকার অ্যামোনিয়ার বোতল এটা কি করা হয় ঠান্ডা করে খোলা হয় যাতে তার চাপটা কমে যায়, না ছিটকে যায়। ক্লিয়ার? অল ক্লিয়ার? এরপরে কি দেখবো আমরা এখানে, এবারে যখনই যে কোনো গ্যাস হোক পরে যখন অ্যাসিড আসবে অ্যাসিড হোক যাই পড়বি এখানে কিন্তু অনেক বিক্রিয়া থাকে। ক্ষারের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, বিজারণ ধর্ম, জারণ ধর্ম, সল্টের বা লবণের সঙ্গে বিক্রিয়া অনেক থাকে। আমি তোদের যেগুলো মেন মেন একটা দুটো করাবো, যদি যদি কেউ ইন্টারেস্টেড হোস বা যদি কারো ভালো লাগে বিক্রিয়া দেন সে সবগুলো করবে, বা যখন আমি চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমি আস্তে আস্তে সবগুলো করাবো। আচ্ছা ধর্মের মধ্যে আমি একটা মেন ঠিক আছে। বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে কি অ্যামোনিয়ার বিজারণ ধর্ম।
আর এই যতগুলো আমি বললাম যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, যাই যাই বললাম আমি, লবণের সঙ্গে বিক্রিয়া, ক্ষারের সঙ্গে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো কি করে, কেন মানে কেন দরকার আমাদের? কারণ এই বিক্রিয়াগুলো প্রুভ করে বা প্রমাণ করে কি না, আচ্ছা এইটার সঙ্গে এটা বিক্রিয়া করলে এটা হয়, মানে যেটা বললাম, মানে পায়েস করতে গেলে চাল লাগে, দুধ লাগে, চিনি লাগে, এইগুলো। এবার তুই যদি চালের সঙ্গে ডাল মিশিয়ে দিস তখন তার পায়েস হলো না, তখন তো খিচুড়ি হয়ে গেল। সেই রকম জিনিস আর কি, এইগুলো প্রুভ করে প্রতিটা বিক্রিয়া যে প্রতিটার সঙ্গে একটা মানে নির্দিষ্ট একটা আছে, মানে এর সঙ্গে যেটা হয় অন্যটার সঙ্গে সেটা হবে না, বোঝা গেল? সেটাই অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, এইটা খুব পড়ে মানে এর মধ্যে, অ্যামোনিয়ার মধ্যে। সেটা কি বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে আমি কিউপ্রিক অক্সাইড নেব, CuO কত 3 অণু, তার সঙ্গে কি নেব, অ্যামোনিয়া বলছি মানে তো অ্যামোনিয়া নিতেই হবে, 2NH3, 2 ভাগ অ্যামোনিয়া নিলাম 2 মোল, প্লাস 3 মোল কপার নিলাম, সরি কপার আমার নেব, কপার নিয়েছি প্রথমে। তাহলে এখানে নিয়েছি CuO, এখানে নিয়েছি NH3 বা অ্যামোনিয়া। এবারে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে না, CuO যেটা নিয়েছি আমি সেটা বিজারিত হয়ে কপার উৎপন্ন করে বা কপারে বিজারিত হয়, যেটা বলতে পারিস, বিজারিত হয়ে কপার উৎপন্ন করে বা কপারে বিজারিত হয়। আর এখানে অ্যামোনিয়া যেটা ছিল সেটা কি করে, তার একটা বিজারিত হওয়া মানে আর একটা জারিত হবে। এটা কিসে জারিত হয়, নাইট্রোজেনে জারিত হয়, প্লাস আর কি উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। তাহলে কি আমাদের জিনিসটা কি হলো, দেখ বিজারণ ধর্ম মানে কি হবে না, আমাকে দেখাতে হবে, বিজারণটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? সেইটা আমি দেখাচ্ছি এখানে, দেখাচ্ছি যে আমার সিইও আছে, NH3 আছে, এদের সঙ্গে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হয়ে উৎপন্ন করেছে কি, কপার উৎপন্ন করেছে, নাইট্রোজেন উৎপন্ন করেছে, জল উৎপন্ন করেছে। স্যার হ্যাঁ, আচ্ছা এখানে ছিল দেখ কিউপ্রিক অক্সাইড ছিল, CuO ছিল দেখ, এখানে হয়েছে দেখ Cu, মানে অক্সিজেনটা নেই, দেখ অক্সিজেন সরে গেছে, অক্সিজেন চলে গেছে, হুম সেই জন্য কি হয়েছে, এটা বিজারণ। আর এখানে কে গেছে, এখানে হাইড্রোজেন চলে গেছে, সেই জন্য এটা কি জারণ। NH3টা জারিত হয়ে N2 তে হয়েছে, মানে যেটা নাইট্রোজেন আর কি। আর CuO থেকে কি অক্সিজেন গেছে, যেন কি বিজারণ। আর NH3 থেকে হাইড্রোজেন গেছে, দুটো আলাদা, একটা হচ্ছে হাইড্রোজেন যেটা জারণ হয়, অক্সিজেন গেলে কি হয়, বিজারণ হয়। সেই জন্য দেখ এখানে দেখ CuO থেকে অক্সিজেনটা বেরিয়ে গেল, দেখ Cu তো উৎপন্ন করেছে বিজারণ, আর NH3 থেকে অ্যামোনিয়া থেকে N2 যেটা নাইট্রোজেন উৎপন্ন করেছে, সেই জন্য জারণ। আর বাদ বাকিতে জল পড়ে যাচ্ছে। এটা হচ্ছে বিক্রিয়া, তুই যাই বিক্রিয়া দেখবি একই রকম জিনিস দেখতে পাবি, অবশ্যই জিনিসগুলো পাল্টে যাবে, পুরোপুরি জিনিসগুলো পাল্টে যাবে, বাট জিনিসটা দেখতে এরকম। মানে বাম পাশে একটা থাকবে, জিনিসটা থাকবে যেখানে বিভিন্ন কিছু যোগ হয়েছে, আর ডান পাশে কিছু জিনিস থাকবে যেগুলো উৎপন্ন হয়েছে। বাম পাশের গুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, যেগুলো হচ্ছে কি বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, বিক্রিয়া করছে। আর যেগুলো ডান দিকে আছে ওগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, মানে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে, দুটো নাম। এই পাশের গুলো হচ্ছে বিক্রিয়া করছে, যেগুলো বাম পাশে আছে। ডান পাশের গুলো হচ্ছে কি যেগুলো বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে, এই দুটো নাম, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত। যাই হোক, এগুলো জাস্ট নাম, এই আর কি। তাহলে বিক্রিয়াটা বোঝা গেছে, তাই তো? আচ্ছা এবারে আমরা দেখবো কি, এরপরে বিজারণ ধর্মটা মেনলি তোরা পড়বি, বাকিগুলো দেখবি অবশ্যই, আমি পড়াবো পরে হয়তো, বাট আপাতত তোদের জন্য এটা। এবারে হচ্ছে অ্যামোনিয়ার একটা খুব একটা জিনিস, ভালো একটা জিনিস আছে দেখবি, অনেক সময় দেখবি সেই বিভিন্ন জায়গায় ভিডিওতেও দেখতে পারিস হয়তো, বা কোথাও শুনে থাকতে পারে, সেটা হচ্ছে কি সেই কোন একটা মুভিতেও ছিল, কোন একটা যতটা সম্ভব কি ছিল, সেই একটা সাদা কোনো একটা দেওয়ালের উপর একটা কিছু ছিটিয়ে দিল, বললো কিছু একটা লেখা চলে এলো, লাল রঙের কিছু একটা লেখা চলে গেলো, বা গোলাপি রঙের কিছু একটা লেখা চলে গেলো, তারপরে না এই ভূত আছে ভূত আছে এরকম করে অনেকে, মানে জাস্ট কি বলে ওটাকে, ফেক ফ্রড আর কি, ফ্রড, সাধু বাবা এরকম টাইপের অনেক ফ্রড থাকে। সেই জিনিসটা দেখবো, জিনিসটার হ্যাঁ নাম হচ্ছে, জিনিসটার নাম হচ্ছে কি বিলীয়মান রং। কোথায় হয়, কিরকম হয়, সব বলছি আমি। কি হয় না, আমরা অ্যামোনিয়া যে এক্ষুনি পড়লাম, অ্যামোনিয়া জলীয় দ্রবণ কি হয়, ক্ষারীয় হয়। অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া হচ্ছে NH3, অ্যামোনিয়া হচ্ছে NH3, তার যদি জলীয় দ্রবণ নিস মানে জল যোগ করিস যদি H2O, তাহলে প্রথমেই রেখেছি আমরা একবারে কি উৎপন্ন করে, এই যে এখানে কোথায় গেল,
এখানে নেই। যাই হোক, NH4OH হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। NH4OH, হাইড্রোজেন 5টা, হাইড্রোজেন 5টা অক্সিজেন, ঠিক আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। সোজা কথা, একটা হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন, হাইড্রোক্সাইড একটা কম্পাউন্ড উৎপন্ন হয়, সেটা হচ্ছে কি ক্ষারীয় টাইপের, ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে। তাহলে কি হয়, অ্যামোনিয়া জলীয় দ্রবণ কি হয়, ক্ষারীয় প্রকৃতির হয়। এবারে এই যার, এটা তো অ্যামোনিয়া, তাহলে এইটা হচ্ছে মেন একটা পয়েন্ট, কিন্তু মনে রাখিস, অ্যামোনিয়া জলীয় দ্রবণ কি প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। এবারে যদি অ্যামোনিয়াম জলীয় দ্রবণের সঙ্গে যদি তুই ফ্যানলফথেলিন বলে একটা নির্দেশক হয়, ফ্যানলফথেলিন, ঠিক আছে, নির্দেশক যোগ করলে কি হয় না, এই যে দ্রবণটা ছিল, সেই দ্রবণটা কি হয়, হালকা গোলাপি বা লালচে গোলাপি টাইপের বর্ণে পরিণত হয়। দেখ, অ্যামোনিয়া জলীয় দ্রবণ কি কিরকম বর্ণ হয়, বর্ণহীন। কারণ কি, জলের তো কোনো বর্ণ নেই, আর অ্যামোনিয়ামের কোনো বর্ণ নেই, কারণ অ্যামোনিয়ামের সেই আমরা এতেই পড়েছি, অ্যামোনিয়া হচ্ছে কি বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। তার ফলে কি, অ্যামোনিয়ার কোনো হ্যাঁ। বর্ণ নেই, অ্যামোনিয়া জলীয় দ্রবণের কোনো বর্ণ হবে না, মানে প্রসম, যেটা আর কি জল। এবারে সেই জলে যদি তুই ফেনলফথেলিন যোগ করে দিস, তাহলে কি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই যে তোর দ্রবণটা ছিল, বলতে পারিস জলীয় দ্রবণটা ছিল, সেই জলীয় দ্রবণটা কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে গোলাপি বর্ণ ধারণ করে বা লালচে গোলাপি বর্ণের হয়ে যায়। এবারে ওই ম্যাজিক হয়ে গেল। যে দেখো আমার কাছে ধর, তুই ধর একটা দেওয়ালে ওই অ্যামোনিয়ার একটা জলীয় দ্রবণটা রেখেছিস, এবার তুই ফ্যানলফথেলিনটা ছিটিয়ে দিয়েছিস, তখন কি হয়ে যাবে, দেওয়ালটা গোলাপি বর্ণের হয়ে যাবে, বা কারণটা লাল টাইপের হয়ে যাবে, লালচে গোলাপি টাইপের হয়ে যাবে। তাও ম্যাজিক, ম্যাজিক। আর এটাই ওই যে বললাম যে ফ্রড কেস যারা করে, সেই ভূত তাড়ায় যারা, এরকম অনেক দিকে থাকবে হয়তো, ওরা এরকম করে, এ করছি দেখা গেল কি, একটা লাল রঙের কিছু একটা উৎপন্ন হয়ে গেল, লাল রঙের কিছু একটা উৎপন্ন হয়ে গেল, বলে কি এখানে ভূত আছে, ভূত আছে। এবারে পরে আবার ওটাকে দিল না, লাল রং উৎপন্ন হলো না, বলে ঠিক হয়ে গেছে। এরকম ভাবে ওরা ফ্রডগিরি করে, ঠিক আছে। এবারে তাহলে এবার জিনিসটা তাহলে কি হয়, তাহলে যখনই দিলাম আমি, তাহলে কি হলো, ওই দেওয়ালটা, বা তুই যদি কোনো জামা জামা প্যান্টে দিস, কাপড়ে দিস, তাহলে কি হবে, দেওয়ার পরে কি হবে, তাহলে ক্ষারীয় প্রকৃতির হয়। তারপরে যোগ করলাম ফেনলফথেনিল, এটা কি উৎপন্ন করে, যেটা বললাম, লালচে গোলাপি বা গোলাপি, যাই হোক, লালচে গোলাপি বর্ণ উৎপন্ন করে। এবারে বর্ণ হয়ে গেল, তো জামাটা বা কাপড়টা যেটা ছিল লাল হয়ে গেল, লালচে গোলাপি টাইপের হয়ে গেল। অ্যামোনিয়া কি হয় না, উদ্বায়ী হয়। অ্যামোনিয়া তো গ্যাস মনে করে, তো উদ্বায়ী হয়, মানে জলের সঙ্গে যখন হয়ে যায়, উড়ে যায়, উবে যায় আর কি। উবে যায় মানে তুই জানিস, উবে যায়। এবারে যখনই অ্যামোনিয়াটা উবে গেল, তাহলে অ্যামোনিয়া জলীয় দ্রবণ তো থাকলো না, মানে ছিল তো অ্যামোনিয়া জলীয় দ্রবণ, সেখানে তো আমি ওই এটা যোগ করেছিলাম ফেনলফথেলিন। কিছুক্ষণ পর যখন অ্যামোনিয়াটা উড়ে চলে গেল, উবে চলে গেল উপর, মানে আকাশে, স্বর্গে উবে চলে গেল, পড়ে থাকলো কে, জল, তাই না? শুধু তো জল পড়ে থাকলো, জলীয় দ্রবণ, মানে জল যেটা আর কি। এবারে জল কি হয়, জল তো প্রসম হয়, জল তো আর ক্ষারীয় হয় না। যখন আমি অ্যামোনিয়াটা মেশাচ্ছি, তখন ওটা ক্ষারীয় হয়ে যায়। যদি অ্যামোনিয়াটা উড়ে চলে যায়, শুধু জল পড়ে থাকে, জল তো আর ক্ষারীয় নয়, ও জল কি প্রসম, pH 7, জল প্রসম হয় প্রায়। যখনই প্রসম হয়ে গেল, তখন কিন্তু এই ফেনলফথেলিনের সঙ্গে মিশে এটা আর গোলাপি বর্ণ করে না, বোঝা গেল? তাহলে যখন ক্ষারীয় ছিল, অ্যামোনিয়া জলীয় দ্রবণ ছিল, তখন ফেনলফথেলিনের সঙ্গে মিশে গিয়ে লালচে গোলাপি বর্ণ তৈরি করেছে। যখনই একটু পরে অ্যামোনিয়াটা উড়ে গেল, যখন শুধুমাত্র জল পরিণত হয়ে গেল বা জল হয়ে গেল, তখন কিন্তু ফেনলফথেলিনের সঙ্গে মিশে আর লালচে গোলাপি বর্ণ থাকবে না। তাহলে কি হয়ে গেল, বর্ণহীন হয়ে গেল। মানে তো সাদা জামা যেমন ছিল, তো সাদাই হয়ে গেল। তো প্রথমে ওটা একটা দ্রবণ মিশিয়ে দিলি, ফেনলফথেলিন দিলি, লালচে গোলাপি হয়ে গেল, কিছুক্ষণ পর অ্যামোনিয়া উড়ে গেল, শুধু জল পড়ে থাকলো, তো জামা আবার যেমন সাদা ছিল, সাদা হয়ে গেল। তাহলে দেখ, এবারে বুঝতে পারছিস এর নাম বিলীয়মান রং কেন। বিলীয়মান রং মানে ওই যে তুই দিলি, নির্দেশকটা দিলি, কিছুক্ষণ রং থাকলো,
তারপরে কি হলো, বিলি গেল, মানে মিলি গেল আর কি, থাকলো না আর। সেই জন্য এটাই কি বলে, বিলীয়মান রং। নেক্সট যেটা আমরা বলবো, এখন থেকে দরকার হয় লিখে নেই, খুব আসে, যেমন লাইকার অ্যামোনিয়া খুব আসে, বিলীয়মান রং খুব আসে, তেমন এবার যেটা পড়াবো এটাও খুব আসে, এটা হচ্ছে কি নেসলার বিকারক। নেক্সট পেজে আমি যাই। নেসলার বিকারক পরীক্ষায় খুব আসে, নেসলার বিকারক, নেসলার বিকারক। না এখানে কি হয়, না ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, কি থাকে, KOH, যেটা হয় কি ক্ষারীয়, এর সঙ্গে কি থাকে, ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত, আমি কিন্তু শর্ট ফর্ম গুলো লিখছি, হ্যাঁ বইয়ে দেখবি লেখা থাকবে হয়তো নামগুলো, KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, বা আমরা যদি পরে আমার যদি ভিডিও দেখিস তখন একটু পজ করলে নামটা লিখে নিতে পারবি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড। পটাশিয়াম মানে কে মানে পটাশিয়াম, এগুলো তো আশা করি পড়েছিস। মার্কিউরো মানে কি পারদ, যেটা মার্কারি, মার্কিউরো আয়োডাইড, আয়োডিনের হচ্ছে আয়োডাইড, বোঝা গেল। ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড, এই যে এদের যে একটা জটিল মানে এর একটা জটিল লবণ না, মানে কি বলবো, মানে কমপ্লেক্স, মানে একটু জটিল টাইপের আর কি। এই জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকে কি বর্ণহীন হবে, আর কি স্বচ্ছ জলীয় দ্রবণ, স্বচ্ছ জলীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। তাহলে কি দুটো জিনিস থাকলো, একটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেইটা যুক্ত কি মেন যেটা কি হচ্ছে পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড, এই যে জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণ যেটা উৎপন্ন হয় সেটাকে বলে নেসলার বিকারক। বর্ণহীন মানে এর কোনো কি বর্ণ নেই, বর্ণহীন। স্বচ্ছ মানে কি এপাশ ওপাশ দেখা যায়, মানে ক্লিয়ার, যেটা ইংরেজিতে বেশি জানিস তোরা, ক্লিয়ার, সেই জলীয় দ্রবণটাকে বলা হয় কি নেসলার। তাহলে এক ধারে আমার আছে পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড, তার সঙ্গে তুই ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দিলি, দেওয়ার ফলে কি উৎপন্ন হয়, একটা জটিল লবণ উৎপন্ন হয়, যেটা কি হয় বর্ণহীন হয়, মানে তার কোনো বর্ণ থাকে না, আর এটা ক্লিয়ার একটা দ্রবণ তৈরি করে। ক্লিয়ার মানে এপাশ থেকে ওপাশ দেখতে, জল যেমন হয় স্বচ্ছ হয় না জল, মানে জলের এপাশ থেকে তুই ওপাশ দেখতে পাস, সেরকম ক্লিয়ার একটা জলীয় দ্রবণ উৎপন্ন করে, যেটাকে বলা হয় নেসলার বিকারক। এবার এই নেসলার বিকারক যে হয়, মানে এটা একটা কেন, তার কারণ হচ্ছে কি এই নেসলার বিকারকের সাহায্যে তুই অ্যামোনিয়াকে বা অ্যামোনিয়া গ্যাসকে কি হয় তুই শনাক্ত করতে পারিস। এটাই হচ্ছে এর মানে বেশি গুরুত্ব আর কি। কেন এতটা গুরুত্ব কেন নেসলার বিকারকের, তার কারণ কি না এই নেসলার বিকারকের সাহায্যে তুই কি করবি, অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে পারিস, বোঝা গেল। এই বিকারকের সাহায্যে তুই অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে পারবি, বা অ্যামোনিয়া লবণ কি বলতে পারিস, অ্যামোনিয়া গ্যাসকে বা এর লবণকে শনাক্ত করা যায়। ঠিক আছে, নেসলার বিকারক শেষ, মানে নেসলার বিকারক হুম, শেষ, বুঝতে পেরেছিস তোরা। হ্যাঁ স্যার। সেটা কি, সেটা হচ্ছে না বিভিন্ন ধরনের হয় না, বিভিন্ন স্টোরেজ হয়, বিভিন্ন কোল্ড স্টোরেজ বা স্টোরেজ বিভিন্ন থাকে যেখানে রাখা হয় এগুলো, সেখানে কি হয় বিভিন্ন দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট জনিত বিভিন্ন যে জিনিসগুলো হয় সেগুলো এড়াতে গেলে কিছু কিছু প্রতিকারের ব্যবস্থা নিতে হয়। যেমন কি 1 নম্বর, যদি তোর কখনো মানে অ্যাকচুয়ালি তো মানে ঠান্ডা করে খোলা উচিত, বাট ধর বাই চান্স কোনো ভাবে তো চোখে পড়ে গেল, বা তুই অ্যামোনিয়ার কোনো কারখানায় তুই কোনো কাজ করিস, বোঝা গেল, তাহলে কি হবে তুই যতই সেফটি মেনটেন কর বা কর, তখন কি হয় তোর চোখে বা মুখে এপাশ ওপাশ একটু হয়, মানে অ্যামোনিয়া লেগে যেতে পারে, মানে তুই যত সেফটি নিস তারপরেও লেগে যেতে পারে। সেই জন্য কি হয় চোখে বারবার কি হয় জলের ঝাপটা দিতে হয়। যদি তুই চোখে ঝাপটা দিস তখন কি হয় না, ঝাপটা দিলে কি হয়ে যায় ধর, তাহলে কি হয় না তুই যে তোর NH3 যেটা, সেটা কি হচ্ছে ঝাপটা দিলে এই জলের সঙ্গে, যেটা প্রথমে আমি বলেছি কি হয় জলের সঙ্গে অত্যন্ত দ্রাব্য হয়ে যায়, তার ফলে জলের সঙ্গে ওই অ্যামোনিয়াটা বেরিয়ে যায়, বোঝা গেল।
কারণ হচ্ছে জলে হ্যাঁ অত্যন্ত দ্রাব্য NH3। তাই যখনই তোর মুখে চোখে যেখানেই থাকুক অ্যামোনিয়া, তুই যখনই জলের ঝাপটাটা দিলি বা জল দিলি, তখন অ্যামোনিয়াটা ওই জলের সঙ্গে কি হয়, দ্রাব্য হয়ে যায়, মানে জলে দ্রবীভূত হয়ে যায় আর কি, সোজা কথা। জলে দ্রবীভূত হয়ে কি হয়, বেরিয়ে যায়। মানে এমন, তুই জলে ঝাপটা দিলে এরকম তো নয় তোর চোখ দিয়ে জল ভিতরে ঢুকে যাবে, এরকম তো হয় না। যাই হোক, জলের সঙ্গে কি হয়, দ্রবীভূত হয়ে বাইরে চলে যায়, তার ফলে কি হয়, তুই তো সেফটি আর কি, মানে তুই তোর এটা কমে যাবে অনেক। 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি, 1 নম্বর এটা হলো। 2 নম্বর হচ্ছে না, জলে ভেজানো তোয়ালা তুই ইউজ করতে পারিস। কারণ ধর হয়তো তুই যেখানে থাকিস সেখানে হয়তো সামনে বেসিন নেই বা একটু দূরে যেতে হয় কিছু একটা, সেই জন্য তুই তুই যদি একবার একটা তুই ভেজা তোয়ালে বা রুমাল এইসব ব্যবহার করিস, তাহলে কি হবে, তুই একবার ভিজিয়ে দিলেই মোটামুটি অনেকক্ষণ থাকবে। ধর তুই 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ছাড়া ছাড়া মুছছিস, মুখ মুছছিস, হাত মুছছিস, তাহলে কি হচ্ছে, একই জিনিস হয়, তাই না? বা ধর তুই জলে ভেজালো তোয়ালেটা দিয়ে বা রুমালটা দিয়ে মুখ চোখ ঢেকে রেখে দিলি, তাহলে কি হচ্ছে, অ্যামোনিয়া যদিও বা আসে তোর কাছে, তখন কি হবে, যেহেতু তোয়ালাটা বা রুমালটা জলে ভেজানো আছে, তার কিছু ভেতরে যাবে না, ওখানেই দ্রবীভূত হয়ে যাবে, বুঝতে পারলি? কারণ অ্যামোনিয়া জলে দ্রাব্য, সেই জন্য ও আর ভেতরে যাবে না, যখনই দেখছে বাইরে জল আছে, জলের সঙ্গে সঙ্গে দ্রবীভূত হয়ে গেল, ভেতরে যাবে না। এরকমও করতে পারে। ক্লিয়ার? হচ্ছে যেটা বলিনি, যেটা হচ্ছে ওই চোখে যেটা বলেছি ওটা বলেছি আগে, আর একটা আছে যেটা বলিনি, সেটা হচ্ছে কি, না শ্বাসের সঙ্গেও অ্যামোনিয়ার একটা মানে ক্ষতিকর প্রভাব আছে। সেটা কি, না অ্যামোনিয়া যদি প্রবেশ করে কোনোভাবে শ্বাসের সঙ্গে, তখন কি হয়, হার্টবিট যেটা, হৃদস্পন্দন যেটা, তার রেটটা অনেক বেড়ে যায়। সেই জন্য কি হয়, কোনো সংজ্ঞাহীন ব্যক্তির সংজ্ঞা ফেরানোর কাজে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। আবার যদি অতিরিক্ত অ্যামোনিয়া প্রবেশ করে যায়, তখন বেশি পরিমাণে হার্টবিট বেড়ে যায়, তখন কি হয়, মানুষের মৃত্যু ঘটতে পারে। আর জিনিসটা কি বললাম আমি, ধর একটা ব্যক্তি অজ্ঞান আছে, অজ্ঞান মানে সেন্সলেস যেটাকে বলে, স্যার স্যার হ্যাঁ স্যার বোঝা গেল? তুই যখন শ্বাস নিচ্ছিস, শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে যদি অ্যামোনিয়া গ্যাস যায়, অ্যামোনিয়া গ্যাসের ফলে তোর হার্টবিটের যে রেটটা হয়, হৃদস্পন্দনের যে হারটা হয়, সেই হারটা খুব বেড়ে যায়। তার ফলে কি হয়, সুফলও আছে কুফলও আছে। একটা কি, কুফলটা তো বুঝতেই পারছিস, যদি হৃদস্পন্দনের হার, তোর হার্টবিট যেটা রেট, সেটা কত হয়, 60 বা 70, 72 মনে হয়, পালস রেটটা 72 হয় যতটা সম্ভব মনে হয়, 72, 72, 1 মিনিটে 72 বার হয়, যতটা সম্ভব মনে পড়ছে। এবারে তো যদি এটা খুব যদি বেড়ে যায়, হয় না, সেই জন্য দেখবি পেস মেকার যাদের বসায়, তাদের কি করা হয়, পেস মেকার হ্যাক করা যায়। মানে সেই জন্য যদি কোনো বড় কেউ সেলিব্রিটি বা মানে বড় কেউ যদি ব্যক্তির পেস মেকার থাকে, সেগুলো কি করে হ্যাক করা যায়, এমনকি মানে হ্যাক করে লোক মারাও যেতে পারে পেস মেকারের সাহায্যে। যাই হোক, ওদিকে যাচ্ছি না আমি। অ্যামোনিয়া গ্যাস যদি বেশি যায়, বেশি পরিমাণে যদি যায়, তখন কি হয়, হার্টবিট রেটটা খুব বেড়ে যায়। সেই জন্য কি হয়, হার্টবিট রেট খুব বেড়ে গেলে কি হয়, মানুষ মারাও যেতে পারে। এই যে সব থেকে বড় কুফল। আচ্ছা, সুফল একটা জিনিস কি, সেটা হচ্ছে কোনো ব্যক্তি তো সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, সংজ্ঞাহীন হয়ে গেল, ঠিক আছে, তখন অ্যামোনিয়া গ্যাস কন্ট্রোল উপায়ে, কিন্তু এটা কিন্তু কন্ট্রোল উপায়, আর সেটা হচ্ছে তুই না জেনে বা কোথাও কাজ করছিস সেখানে কোনো সেফটি না নিয়ে, সেইটা হচ্ছে। আর এটা হচ্ছে কি, কন্ট্রোল উপায়ে। কন্ট্রোল উপায়ে কি হচ্ছে, না ওই সংজ্ঞাহীন ব্যক্তির দেহে অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করানো হয়। তার ফলে কি হয়, অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করানো হলে কি হয়, না বুঝতেই পারছিস, ওখানে হার্টবিট যে রেটটা ছিল সেটা বেড়ে যাবে ধীরে ধীরে। এবার সেটা ধীরে ধীরে বাড়ার ফলে কি হচ্ছে, যেই ব্যক্তিরা সেন্সলেস ছিল তার সংজ্ঞাটা ফিরে আসে, মানে সংজ্ঞাহীন ছিল, এটা সংজ্ঞাযুক্ত হয়ে গেল, তার জ্ঞানটা ফিরে আসে। সেই জন্য অ্যামোনিয়ার গ্যাস প্রবেশ করানো হয় কোনো সংজ্ঞাহীন ব্যক্তি দেহে সংজ্ঞা ফিরে আনতে। বুঝা গেল? তার সুফল আর কুফল। অ্যামোনিয়ার একটা দুটো ব্যবহার খুব একটা পড়ে না, যাই হোক তাও দেখে রাখি, অ্যামোনিয়ার থেকে ইউরিয়ার ব্যবহার বেশি পড়ে। অ্যামোনিয়ার ব্যবহার কি, 1 নম্বর হচ্ছে সার প্রস্তুতিতে। দেখ, অ্যামোনিয়া, ইউরিয়া যাই পড়বে, যদি ব্যবহার পড়ে লিখে দিবি সার প্রস্তুতি, চোখ বন্ধ করে। অ্যামোনিয়া তাহলে কি প্রস্তুতিতে ব্যবহার করা হয়, সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। 1 নম্বর ব্যবহার সার প্রস্তুতিতে। 2 নম্বর ব্যবহার নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে, বাস দুটো হলেই হবে। আর একটা বরফ তৈরির কারখানায় বিভিন্ন হিমঘরে, তার তিনটে কি, নেক্সট পেয়ে যাই আমি। এটা হলেই অ্যামোনিয়াটা মোটামুটি শেষ হয়ে যাবে। ইউরিয়া খুব একটা বেশি তোদের নেই,
এক নম্বর কি সার প্রস্তুতি, যেটা বললাম অ্যামোনিয়া ইউরিয়া চোখ বন্ধ করে ব্যবহার করলে প্রথমে লিখে দিবি সার প্রস্তুতিতে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে HNO3 প্রস্তুতিতে, নাইট্রিক অক্সাইড প্রস্তুতিতে। নাইট্রিক অক্সাইড প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার হয়। 3 নম্বর কি, এটা কিন্তু প্রচুর ইউজ হয় কোথায়, বরফ কারখানায় বা হিমঘর বলে যত সম্ভব, ঠান্ডার যে ঘরগুলো রাখা হয় হিমঘর, হিমঘরে ব্যবহৃত হয়। এই ছিল মোটামুটি এমন, এই মোটামুটি 2-3টা ব্যবহার করলেই হবে, প্রায় যাই কর 2-3টা ব্যবহার। সার প্রস্তুতিতে, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে, বরফ কারখানায় বা হিমঘরে ব্যবহৃত হয়। এই ছিল মোটামুটি অ্যামোনিয়া। নেক্সট দিন পড়াবো কি, নেক্সট দিন পড়াবো ইউরিয়া, হাইড্রোজেন সালফাইড আর নাইট্রোজেন। ইউরিয়া নাইট্রোজেন নেই বললেই চলে, প্রায় শুধু একটু ব্যবহার বা একটু আছে, নেই বললেই চলে। আর হাইড্রোজেন সালফাইডটা আছে। আর বাদ বাকি যে 3টা আছে 5, 6, 7, ওটা একদিনে পড়াবো। ওটায় পুরো জিনিসটা বলা যাবে না, কারণ পদ্ধতি যেটা তোদের নিচে পড়তে হবে, একটু বড় আছে, পুরো বলতে গেলে প্রতিটা একদিন 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 লাগবে। আমি জাস্ট কি করে হয় জিনিসটা বলে দেব, যদি তোরা পরে পড়িস কোথাও যদি আটকে যায়, আমি তারপরে আমি কখনো ক্লাস করে আমি সেটা সলিউশন বলে দেবো, মানে বলে দেবো যার যেটা আটকাবে আর কি। বাট যতটা লাগবে, যেই কোশ্চেন গুলো হবে সেই কোশ্চেন গুলো আমি বলে দেবো সব, বা কিরকম কিরকম কোশ্চেন পড়ে কোনটা করতে হবে সেইগুলো আমি বলে দেবো সব। আচ্ছা, এইটা ছিল মোটামুটি অ্যামোনিয়া। তাহলে আমরা যেগুলো পড়লাম, প্রথমে আমরা কি দেখলাম, জাস্ট রিক্যাপ। প্রথমে আমরা কি দেখলাম, যে অজৈব রসায়ন কি, সেটা কোথায় উৎপন্ন হয় সেটা দেখলাম। তারপরে কি দেখলাম, কি কি আমাদের সিলেবাসে আছে, মানে কি কি গ্যাস, অ্যামোনিয়া, ইউরো, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, অ্যাসিড বিভিন্ন আছে 3টা অ্যাসিড, HCl, HNO3, H2SO4। তারপরে আমরা ধরলাম কি, যে কোনো একটা অ্যামোনিয়া ধরলাম প্রথমে। অ্যামোনিয়া আমরা কি দেখলাম, পদ্ধতি কিভাবে তৈরি হয়। সেখানে দেখলাম অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে, তার সঙ্গে একটা লাগে শুষ্ক কলিচুন, শুষ্ক কলিচুন বা পোড়াচুন। সেখানে দেখলাম বিক্রিয়া, দেখলাম বিক্রিয়ার ফলে কি করলো, অ্যামোনিয়া উৎপন্ন হলো, তার সঙ্গে জলও উৎপন্ন হয়। এবারে জলটা থাকলে তো অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে যায়, প্রথমেই বলেছি। সেই জন্য কি করা হয়, CaO বা পোড়াচুন ব্যবহার করা হয় অ্যামোনিয়াটাকে শুষ্ক করার জন্য। সেভাবে কি হয়, সেটাকে সংগ্রহ করা হয়। তারপরে কি হলো, সংগ্রহ করা হয়ে গেল। সংগ্রহ করার পরে কি হলো আমাদের, না এদের ধর্ম এলো। ধর্ম আমরা দেখলাম কি, না অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য হয়। 2 নম্বর কি, এটা একটা বর্ণহীন গ্যাস, আর কি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। তারপরে কি দেখলাম, লাইকার অ্যামোনিয়া দেখলাম। আর ধর্মের একটা বিখ্যাত একটা ধর্ম দেখলাম, সেটা হচ্ছে কি অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম আমরা কি দেখলাম, না কিউপ্রিক অক্সাইড নিয়েছিলাম, তারপরে অ্যামোনিয়া নিয়েছিলাম, দুটোর সঙ্গে বিক্রিয়া ঘটে কি উৎপন্ন করলো, না কিউপ্রিক অক্সাইডটা অক্সিজেন চলে গিয়ে কি করলো, বিজারিত হয়ে কপার উৎপন্ন করলো বা তামা উৎপন্ন করলো, যেটা লাল লাল রঙের হয়। আরেকটা হচ্ছে কি, অ্যামোনিয়াটা জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করলো। তারপরে আমরা দেখলাম কি, খুব শর্ট কোশ্চেন আছে, যেটা কি লাইকার অ্যামোনিয়া কি, যেটা কি অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। তারপর তার একটা প্রয়োগ দেখলাম, যেটা কি, না লাইকার অ্যামোনিয়ার বোতলগুলো খুব উচ্চ চাপে থাকে, সেই জন্য কি ঠান্ডা করে খোলা হয়। যখন ঠান্ডা করা হয় তখন অ্যামোনিয়াটা কি হচ্ছে, জলে দ্রাব্য হয়ে যায়, তার ফলে ওটা ছিটকে খুব একটা বেরিয়ে আসে না। তারপরে পড়লাম কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, বিলীয়মান রং। না আমরা প্রথমে দেখলাম যে অ্যামোনিয়ার সঙ্গে যদি আমরা জল মেশাই, তার মানে কি অ্যামোনিয়া জলীয় দ্রবণ যখন নিচ্ছি সেটা ক্ষারীয় প্রকৃতির। ক্ষারীয় প্রকৃতির হওয়ার ফলে সেখানে যখন আমরা একটা ফেনলফথেলিন বলে নির্দেশক যোগ করছি, সেই দ্রবণটা বর্ণহীন থেকে হয়ে যাচ্ছে কি লালচে গোলাপি বর্ণের হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমরা কি দেখছি, না ওই যে বর্ণটা ছিল সেখান থেকে অ্যামোনিয়া আস্তে আস্তে উড়ে যাচ্ছে, যেহেতু এটা উদ্বায়ী। অ্যামোনিয়া উড়ে যাওয়ার ফলে জলীয় যে দ্রবণটা ছিল, মানে শুধু জল পড়ে থাকলো। শুধু জল পড়ে থাকলে কি হয়, না তার সঙ্গে ফেরিলফথেলিনের বিক্রিয়া করে কোনো রং উৎপন্ন হয় না, ফলে বর্ণহীন হয়ে যায়। এমন হওয়ার জন্য এটাকে কি বলা হয়, বিলীয়মান রং বলা হয়। তারপরে একটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম, সেটা হচ্ছে কি নেসলার বিকারক। কি বললাম, না তুই যদি পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড নিস, তার সঙ্গে যদি ক্ষারীয় KOH বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দিস, সেটা কি করে, একটা জটিল লবণ তৈরি করে, যেটা কি হয়, বর্ণহীন হয়, স্বচ্ছ হয়, একটা জলীয় দ্রবণ।
তাকে কি বলা হয়? নেসলার বিকারক। এটা ইম্পর্টেন্ট কেন? তার কারণ হচ্ছে এটা হচ্ছে কি করে, অ্যামোনিয়া গ্যাসকে এবং এর কি বলে সল্ট বা লবণকে শনাক্ত করতে পারে। আর তারপরে কি বললাম, আমরা দু তিনটা এর কুফল সুফল দেখলাম, যেখানে সুফল হিসাবে বললাম আমরা কোনো সংখ্যাহীন ব্যক্তির দেহে কন্ট্রোল ভাবে যদি আমরা অ্যামোনিয়া গ্যাসকে পাঠাতে পারি, সংখ্যাহীন ব্যক্তিটা কি করে, সেন্স ফিরে পায় বা জ্ঞান ফিরে পায়। আর কুফল কি বললাম, যদি কোনো ব্যক্তি অ্যামোনিয়ার কোনো কারখানায় বা যে কোনো জায়গায় যেখানে অ্যামোনিয়া প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সেটা যদি প্রশ্বাসের ফলে বেশি পরিমাণ শরীরের ভেতরে যায়, ফুসফুসে যায়, তার ফলে কি হয়, হার্টবিট রেট বা হৃদস্পন্দনের হার অনেক বেড়ে যায়, যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আচ্ছা, আরেকটা যেটা বলেছিলাম যে কি কি আমাদের প্রিকশন নেওয়া দরকার, যেটা বললাম যে খুব কিছু সময় অন্তর অন্তর চোখে ঝাপটা নেওয়া উচিত, জলে ঝাপটা নেওয়া উচিত, বা কি হচ্ছে আহ ভেজানো কোনো রুমাল বা তোয়ালে এগুলো মুখে বা যে কোনো জায়গায় বেঁধে রাখা উচিত, যাতে না ভেতরে ঢুকতে পারে আর ওই জলে দ্রবীভূত হয়ে যেতে পারে এইগুলো। আর তারপরে কি পড়েছে আমরা শেষে? ব্যবহার। কি কি ব্যবহার? না সার প্রস্তুতিতে, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে, আর একটা কি মেন, বরফ কারখানায় বা হিমঘরে ব্যবহৃত হয়। এই ছিল মোট তোদের পড়ানো। শেষের যে 10 মিনিট তোদের বললাম বা 5 মিনিট বললাম, এর মধ্যেই কিন্তু প্রথমে যা কিছু সব আছে। এটা জাস্ট রিক্যাপ, মানে রিক্যাপ নয়, অ্যাকচুয়ালি সামারাইজ, সংক্ষেপে বললাম। এই কোশ্চেন গুলো হলে মোটামুটি হয়ে যাবে, বাদ বাকি যা পড়েছে মোটামুটি হয়ে যাবে, এগুলো পড়লেই হয়ে যাবে আশা করি। দেন তোকে বইটা ভালো করে পড়তে হবে। আজকে এতটা থাক, নেক্সট দিন আমরা দু তিনটা ছোট ছোট দেখবো, তারপরের দিন শেষ হবে, যেগুলো অ্যাসিড পড়াবো। আর এখান থেকে কোশ্চেন কিন্তু আসেই, এখান থেকে শর্ট কোশ্চেন যেগুলো বলেছি, আর শেষের দিক থেকে কি হয়, একটা লং কোশ্চেন খুব, মানে খুব আসে, একটা 3 নম্বরের কোশ্চেন খুব আসে। নাও পড়তে পারে, বাট আসার সম্ভাবনা বেশি, মানে 80%। আজকে এতটাই থাক।